চারদিকে যখন বিয়ের সানাই বাজছে, তখন সেই বিয়ের কনে বিন্দিয়াকেই ধর্ষণ করছে এলাকার প্রভাবশালী মতিন মিয়া। বিন্দিয়ার চিৎকার সানাইয়ের সুরে আটকা পড়ে যাচ্ছে বারবার। ভাঙা ঘরটার দিকে কেউ তাকাচ্ছেও না, যেখানে বিন্দিয়ার ইজ্জত হরণ করা হচ্ছে। মতিন মিয়ার অনেক দিনের ইচ্ছে বিন্দিয়াকে বিয়ে করবে, কিন্তু বিন্দিয়া তো ভালোবাসে মোহনকে, তাই এর বদলা নিচ্ছে মতিন মিয়া। এ যেন কোনো সিনেমার কাহিনী, কিন্তু এই সিনেমার নায়ক বাঁচাতে পারেনি নিরীহ বিন্দিয়াকে। মতিনের খায়েশ মিটে গেলে বিন্দিয়াকে ছেড়ে উঠে পড়ে। বিন্দিয়া শরীরের শেষ কাপড়টুকু দিয়ে তার শরীর ঢাকার বৃথা চেষ্টা করে। বিন্দিয়ার করুণাময় চোখ আর আর্তনাদ ভরা কণ্ঠ কাবু করতে পারল না মতিনকে। যখন তার সব শেষ, তখন ভাঙা জানালার ফাঁক দিয়ে শুনতে পেল, বর এসেছে, বর এসেছে। কিন্তু তার তো সব শেষ। ভালোবাসার মানুষকে ঠকাবি কেমন করে? মতিন তড়িঘড়ি ভাঙা ঘর থেকে বের হয়ে যায়। বিন্দিয়া অনেক কষ্টে উঠে ভাঙা টিনের ফুটো দিয়ে তার ভালোবাসার মানুষটিকে একটিবার মন ভরে দেখে নেয়। এটাই যে তার শেষ দেখা, আর হয়তো ওই মায়াময় দৃষ্টিতে তাকিয়ে থেকে তার ভালোবাসার মানুষটিকে দেখা হবে না তার। সবাই যখন বরযাত্রীদের আপ্যায়নে ব্যস্ত, তখন বিন্দিয়া ভাঙা ঘরের আড়ায় ওড়না জড়াতে ব্যস্ত। বিন্দিয়া চেয়েছিল তার ভালোবাসার মানুষটির সাথে সারা জীবন থাকতে, কিন্তু সেটা আর হলো না। পৃথিবীকে শেষবারের মতো দেখে ফাঁস গলায় আটকে ঝুলিয়ে পড়ল বিন্দিয়া। এতক্ষণে কনের কোনো খবর নেই। চারিদিকে হইচই পড়ে যায়, নীরব হয়ে যায় সানাইয়ের সুর। এই সুরটা আগে বন্ধ হওয়া উচিত ছিল। মিয়াবাড়ির বিয়ে বলে কথা, সারা এলাকার মানুষ দাওয়াত পেয়েছে, তাই লোকের সমাগম কম নয়। মিয়া সাহেবের নাতনি ফাতিমা হঠাৎ করেই ভাঙা ঘরটিতে ঢুকে বিন্দিয়াকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে দৌড়ে তার মায়ের কাছে গিয়ে বলে, ও মা, ফুফু তো ওই ভাঙা ঘরে ঝুলনি ঝুলনি খেলতাছে। ছোট মেয়ে বুঝবে কেমন করে যে তার ফুপু তো মারা গেছে? সবাই ছুটে ভাঙা ঘরে এসে বিন্দিয়ার ঝুলন্ত লাশ পায়। বিন্দিয়ার মা সুরহা খাতুন তো বাঁচে আর মরে। মিয়া সাহেবের তো কয়েক ঘন্টা হুঁশই ছিল না। পুরো বাড়িটা যেন এক মুহূর্তে শোকাচ্ছন্ন হয়ে পড়ে। বিন্দিয়ার প্রেমিক মোহন মিয়া এক নজর বিন্দিয়াকে দেখে ফিরে যায় তার বাড়িতে। উচ্চস্বরে একজন প্রবীণ ব্যক্তি বলে উঠলেন, আত্মহত্যা করা মাইয়ারে আমাগো গোরস্থানে কবর দিতে দিমু না। হ হ, কাশেম চাচা ঠিকই কইছে, এই পাপি মাইয়ারে আমাগো গোরস্থানে দাফন কইরা আমরা সহ পাপি হইতে পারুম না। সমস্বরে কয়েকজন বুড়ো কাশেম মুন্সির কথায় সহমত প্রকাশ করে। মিয়া সাহেব উপায় না পাইয়া নিজ মেয়ের লাশ দাফন করেন। বিয়ে বাড়িতে এত লোকজন থাকা সত্ত্বেও জানা যায় লোকের দেখা মেলেনি সেদিন। সবার মুখে একটাই কথা, পাপি মাইয়া জানা যায় শরিক হয়ে কি নিজেরে পাপি হমু? অনেকদিন পার হয়ে যায়, বিন্দিয়ার কথা তো সবাই ভুলেই গেছে। এই মালা, বিকেলে পুকুর ঘাটে আসিস, কথা আছে। মালা আরিফের কথা শুনে মুখ ভেঙচিয়ে চলে যায়। আরিফ আর মালা একসাথে একই স্কুলে পড়ে। আরিফের বয়স ৮ আর মালার বয়স ৭। বিকেলে আরিফ পুকুর পাড়ে গিয়ে বসে রইল। মালায় আইব কি? কখন দইরা দাঁড়ায় আছি, আহনের নামই নাই। আরিফ মনে মনে বিড়বিড় করছে। হঠাৎ আরিফের দিকে কেউ একজন ঢিল ছুঁড়ে মারে। এই ক্যাডারে, ঢিল মারতেছোস? সাহস থাকলে সামনে আয়। আরিফ রাগী কণ্ঠে বলে ওঠে, কি করবি সামনে আইলে? আইলাম সামনে, কি করবি কর। বলতে বলতে আড়াল থেকে উঠে আসতে লাগলো মালা। তাহলে তুই? আমি ভাবছি তুই আসবি না। আইসোস, ভালো করছস। চল ওই মিয়াবাড়ির ভিটায় যাবো বরিক বাড়তে। আমি যাবো না ওই মেয়ে বাড়ির ভিটায়, আব্বাই কইছে ওইখানে ভূত থাকে। ধুর সেমরি, তুই ভূতে বিশ্বাস করস? আরে চল, ভূত আমার দিকে ডরায়, আমি থাকতে তোর কিচ্ছু হইব না। আরিফের কথায় সাহস পেয়ে মালা মিয়া বাড়ির ভিটায় যেতে রাজি হয়ে যায়। এটাই সেই ভিটা যেখানে বিন্দিয়াকে কবর দিয়েছে। কবর বললে ভুল হবে, এক প্রকার মাটি চাপা দিয়ে রেখে দিয়েছে। অবশেষে তারা মিয়া বাড়ির ভিটায় পৌঁছে যায়। তুই নিচে থাকবি আর আমি গাছে ওইটা বলে পারবো। আচ্ছা, সাবধানে উঠিস কইলাম। আরিফ গাছে উঠে পড়ে। শীতের বিকেলে চারদিকে কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে। আরিফ গাছে উঠে পড়ার পর কুয়াশা যেন আরো বাড়তে থাকে। এক পর্যায়ে গাছের নিচে কুয়াশার জন্য কিছুই দেখা যায় না। হঠাৎ মালা চিৎকার দিয়ে উঠল। আরিফ তড়িঘড়ি নিচে নেমে দেখে মালা গাছের নিচে নাই।
আরিফ ভাবে হয়তো মালা লুকোচুরি খেলছে, কারণ প্রায়ই আরিফের সাথে এমন মজা করে সে। দেখ মালা, মজা করিস না, এমনিতেই সন্ধ্যা হয়ে আইতেছে, ঘরে ফিরা লাগবো। তুই কোথায় লুকাইছিস? আরিফ মালার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোথাও মালার কোনো সাড়া শব্দ নেই। তুই লুকাইছিস তো? আচ্ছা থাক, আমি গেলাম, ভূতেরা আয়সা তোর ঘাড় মটকাবো নে। এই বলে আরিফ বাড়ির পথে পা বাড়ায়, কিন্তু তখনও মালার কোনো সাড়া নেই। আরিফ ভাবে হয়তো বাড়িতে চলে গেছে মালা, তাই সে বাড়িতে ফিরে আসে। সন্ধ্যা 7টার দিকে মালার বাপ খোকন মিয়া আরিফদের বাড়িতে আসে মালার খোঁজে। আরিফ তখন কুপির আলোয় পড়তেছিল। সেই সময়টাতে বিদ্যুৎ বড়লোকের শহরের জন্য ছিল, গায়ে গ্যারামে পৌঁছায়নি তখনও বিদ্যুৎ। হারিকেনের আলোয় খোকন মিয়া আরিফের বাপ মালিক মিয়ারে ডাকে। ভাইয়ে, আমাগো মালা আরিফের লগে বিকালে খেলতে বাইর হইয়া আর বাড়িতে ফিরে নাই। আরিফরে জিগাও তো মালা কই। আরিফ দৌড়ে এসে খোকন মিয়া ও মালিক মিয়াকে সব খুলে বলে। আমি ভাবছিলাম মালা বাইতে পড়ছে, তাই আমি ওখান থেকে চলে আইছি। খোকন মিয়া ফুপিয়ে কেঁদে ওঠে। আল্লাহ গো, আমার মাইয়াডারে মনে হয় ভূতে পাইছে। মালিক মিয়া, খোকন মিয়া আর আরিফ রে সহ গ্রামের কয়েকজন মিলে মিয়া বাড়ির ভিটায় যায়। সবার হাতে হারিকেন জ্বালানো। মালাকে অনেক ডাকাডাকির পরেও তার কোনো সাড়া না পেয়ে খোকন মিয়া হতাশ হয়ে যায়। হঠাৎ আরিফের চিৎকারে সবাই সেদিকে ছুটে যায়। দেখে মালা বড়ই গাছের ডালে পা ঝুলিয়ে দিয়ে বসে আছে। খোকন মিয়া তড়িঘড়ি গাছে উঠে মালাকে নামিয়ে আনে। সকাল হতেই হুজুর ডেকে মালাকে ঝাড়ফুঁক দেয়। কিছুদিন পাগলামো করে শেষে স্বাভাবিক হয় মালা। তারপর থেকে সেই মিয়াবাড়ির ভিটায় কেউ যেতে সাহস পায়নি। কিন্তু সমস্যা শুরু হয় আরিফের সাথে। সে প্রায় সময়ই অসুস্থ থাকে এবং সবসময় মিয়াবাড়ির ভিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মালিক মিয়া আরিফকে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও সুস্থ করতে পারেনি। হঠাৎ একদিন একটা হুজুর এসে মালিক মিয়াকে বলে, মালিক মিয়া, আরিফরে এই গ্রাম থেকে দূরে সরাই দেন, তাতে যদি একটুও ভালো থাকে। সেদিন রাতেই আরিফকে তার ফুপুর বাড়িতে পাঠিয়ে দেন মালিক মিয়া। এখনও প্রায় রাতে অচেনা কারো ডাকে হঠাৎ আরিফের ঘুম ভেঙে যায়, কিন্তু উঠে সে কাউকে পায় না। আরিফ অনেক বড় হয়ে গেছে, কলেজে উঠেছে সে। সকাল সকাল ডাক পিয়নের ডাকে ঘুম ভেঙে যায় আরিফের। চিঠি এসেছে তার। বাড়ি থেকে চিঠি পাঠিয়েছে মালিক মিয়া। আরিফের কাকার মেয়ের বিয়ে, আসতে বলেছে তাকে। ময়নাপার বিয়া, ইস কত ইচ্ছা ছিল বিয়েতে আনন্দ করব। দুপুরবেলায় বেরিয়ে পড়ে আরিফ তার নিজ এলাকার উদ্দেশ্যে। ফুপুর বাড়ির 4 গ্রাম পরেই তাদের গ্রাম। বিয়ে বাড়ি বলে কথা, অনেক হইচইপূর্ণ ছিল বাড়িটা। আরিফ যেতে ওর মা বুকে জড়িয়ে দেয়। বিয়ের আগের দিন রাতে আরিফ ছাদে বসে আছে। হঠাৎ পেছন থেকে কেউ তার চোখ ধরে ফেলে। কে? মাইনছে তো তাড়াতাড়ি ভুলে গেছে আমারে। মালা, তুই? আমি। কি খবর তোর? আমাকে তো খবর এনেস না। আরিফের চোখ খুলে দিয়ে পাশে বসে মালা। আরিফ মালার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। মালা এত বড় হয়ে গেছে, আর এত সুন্দরী কেমনে হলো? অনেকক্ষণ দুজনে গল্প করতে করতে ছাদ থেকে নিচে নামছিল। হঠাৎ কারো আত্মচিৎকার। পেছনে ফিরে তাকিয়ে দেখে আরিফের চাচাতো বোন ময়না ছাদ থেকে লাফিয়ে পড়েছে। আরিফ আর মালা ছাদের উপর দেখে তাদের দিকে মুখ ঘুরিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার গায়ে সাদা রঙের শাড়ি জড়ানো। আরিফ কিছু বলতে যাবার আগে অদ্ভুত মেয়েটা হঠাৎ মালার ঠিক কাছে চলে আসে। আরিফ মালার হাত ধরে টানতে টানতে নিচে নামতে চেষ্টা করে, কিন্তু মালাকে সে এক চুলও নড়াতে পারল না। আরিফ মালার দিকে তাকাতেই দেখে সে মালার নয়, সেই অদ্ভুত মেয়েটার হাত ধরে আছে। তাহলে মালা কোথায় গেল? আরিফ ভয়ে দুপা পিছিয়ে যায়। মেয়েটা আরিফের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে আর বলছে। আরিফ এই পরিস্থিতিতে কি করবে ভেবে পাচ্ছে না। আদৌ কি সে মালার সাথে এতক্ষণ ছিল, নাকি মালার ছদ্মবেশী কোনো আত্মার সাথে? আরিফ বুঝতে পারে এটা মিয়াবাড়ির ভিটায় যেই মেয়েকে কবর দিয়েছে, এটা সেই বিন্দিয়ার আত্মা। আরিফ প্রাণপণে পালাতে চেষ্টা করছে, কিন্তু সে যত জোরেই দৌড়ায় না কেন, দেখে ঠিক একই স্থানে দাঁড়িয়ে আছে। বিন্দিয়ার আত্মা আরিফের দিকে এগিয়ে আসে। আরিফ কি করবে ভেবে পাচ্ছে না। আরিফ বাজান, ওঠ, সকাল যে হইয়া আইলো। মায়ের ডাকে চোখ খুলল আরিফ। তবে এতক্ষণ কি সে স্বপ্ন দেখছিল? আরিফ এই বৃষ্টি ভেজা সকালেও ঘেমে গেছে। মায়ের ধাক্কায় হুঁশ ফিরে তার।
আরিফের মা হাসি বেগম অনেক ভালো মনের মানুষ। এক কথায় তার মতো সহজ সরল মানুষ পাওয়া বড় দায়। এই তো সেদিন বিকেলবেলা আরিফের চাচির সাথে অন্য পাড়ায় ঘুরতে গেছিল। হঠাৎ চাচি অন্য গলিতে চলে গেলে হাসি বেগম পথ হারিয়ে ফেলে। মাত্র কয়েক মিটার দূরত্বে নিজের বাড়ি, অথচ চিনেন না তিনি। সবাই তো হাসতে হাসতে শেষ তার কর্মকাণ্ড দেখে। আরিফ ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করল। আম্মা, মালারা তো দেখি না, মায়াটা থায় কই? আরিফের কথা শুনে হাসি বেগম চুপ হয়ে যায়। চোখের কোণে তার অশ্রু ভরে যায়। কি হইল আম্মা, কও না মালা কোথায়? বাপরে, তুই যাওয়ানোর পর হঠাৎ কইরাই মালা নিখোঁজ হয়েছে। অনেক খুঁজাও পাওয়া যায়নি মাইয়া ডারে। মায়ের কথা শুনে আরিফ অবাক হয়ে যায়। তো কিছু ঘটে গেছে, অথচ সে কিছুই জানে না। আম্মা, খোকন মামা কই এখন? তোর খোকন মামা তো মাইয়াডা হারানোর পর পাগল হইয়া গেছে। হ্যাঁ রে, তো বেড়ি দিয়া বাইন্ধা রাখা হইছে। হ্যাঁ কয় মালারে নাকি মিয়াবাড়ির ভিটায় আটকে রাখছে কেউ। কিন্তু মিয়াবাড়ির ভিটায় কেউ যাইতে সাহস পায় না। দিনের বেলায়ও কেমন ভুতুরে পরিবেশ রে বাপ। আরিফ মায়ের কথা শুনে তৎক্ষণাৎ উঠে মালাদের বাড়ির দিকে যায়। কত মজা করেছে মালার সাথে। পুরনো সব স্মৃতি ভেসে ওঠে আফসা হয়ে। আরিফের চোখের সামনে সামান্য পানি জমে। মামি বাড়িতে আছেন? মালার মা জমেলা বানু উত্তর দেয়। ক্যাডা ডাককে? মামি, আমি আরিফ, গেটটা খুইলা দাও। জমেলা বানু গেট খুলে দিয়ে অনেকদিন পর আরিফকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে জিজ্ঞেস করে, কিরাম আছিস রে বাপ? মামি, আছি কোনো রকম, কিন্তু এইটা কি শুনলাম, মালার কি হয়েছে? জমেলা বানুর কান্নার শব্দ বেড়ে যায় মালার কথা শুনে। হাজার হলেও সে তো একজন মা। আরিফ জমেলা বানুকে সান্ত্বনা দিয়ে বলে, মামি, যা কিছু হইয়া যাক, আমি তোমাগো মালারে ফিরে আনবো। আমার লাইগা ওর ওই পরিস্থিতি, এই দিন আমি না কইলে ও যাইতো না মিয়াবাড়ির ভিটায়। আরিফ খোকন মিয়াকে এক নজর দেখে ফিরে আসে বাড়িতে। বাড়িতে ফিরে সে লোকজনের কানাকানি শোনে। এই মাইয়াডার কপালে যে কি আছে, এই নিয়া 4 নাম্বার বিয়ে। এই গ্রামে আমি একটা বিয়েও, এই গ্রামে আমি একটাও বিয়া পুরাপুরি হয় নাই। এই মাইয়াটা কি আইবো? কয়েকজন লোক এই কথাগুলো বলা বলি করছিল। আরিফ তার মায়ের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করে। আম্মা, আমি যাওয়ার পর এই গ্রামে কি কি হয়েছে আমারে খুইলা কও। সেদিন আমাগো গ্রামে একটা বিয়ে হচ্ছিল। চমকানো আয়োজনে ভরপুর ছিল সারা গা। হঠাৎ কেডা দৌড়াইতে দৌড়াইতে আয়সা কইল বিয়ার কোণে নাকি আত্মহত্যা করছে। একটু পরে শোনা গেল খোকন মিয়ার মাইয়া মালারে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো গ্রাম জুইরা কেমন একটা ভুতুরে পরিবেশ বিরাজ করতেছিল। তোর বাপে আর খোকন মিয়া মালারে খুঁজতে খুঁজতে মিয়া বাড়ির ভিটায় যায়, কিন্তু অনেক খুঁজাও মালারে পায়নি। সেই দিন কেউ কেউ বলতেছিল ওই বিয়া বাড়ির আশেপাশে নাকি মালারে দেখা গেছিল। যখন বিয়ের বধূ বিষ পান কইরা মইরা যায়, তারপরেও কিছু কিছু লোক মালারে দেখছে, কিন্তু আর দেখা মিলেনি মালার। এই গ্রামে আরো দুটো বিয়াই এমন ঘটনা ঘটছে, তখনও নাকি মালারে দেখা গেছে। একজনে পুকুরে ঝাঁপ দিয়া মরছে, আর একজন ফাঁস লাগাইয়া। তারপর থাইকা আর এই গ্রামে কোনো বিয়ে হয় না। মায়া পোলারা অন্য গ্রাম থাইকা বিয়ে কইরা আসে এই গ্রামে। মায়ের কথা শুনে ধাক্কা খায় আরিফ। এটা কি বলছে তার মা? তাহলে সেই রাতে স্বপ্ন কি সত্যি হতে চলেছে? ময়নার কপালে কি ওইভাবেই মৃত্যু আছে? আর এই মৃত্যুর খেলায় মালার যোগ সূত্র কি? যে করেই হোক এই মৃত্যুর খেলা বন্ধ করতে হবে। আরিফ মনে মনে ভাবতে থাকে। সবাই বিয়ে নিয়ে ব্যস্ত। আরিফ ওর ছোটবেলার বন্ধু আশিককে নিয়ে বেরিয়ে পড়ে মালার বাড়ির উদ্দেশ্যে। মালাদের বাড়িতে পৌঁছে খোকন মিয়াকে জিজ্ঞেস করে, মামা, আমি আরিফ, চিনতে পারছেন আমারে? খোকন মিয়া খানিক আরিফের মুখের দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। মামা, আমি আইছি মালারে ফিরে আনতে। আপনার সাহায্য দরকার আমার। আপনি কি জানেন মালা কোথায় আছে? খোকন মিয়া আরিফের কথা শুনে মিয়া বাড়ির ভিটার দিকে আঙুল উঁচিয়ে দেখিয়ে দিল। আরিফ খোকন মিয়া ও জমেলা বানুকে বিদায় দিয়ে বের হয়ে আসে সেখান থেকে। ভাই, তুই কি করতে চাইছস কত আমারে? যেখানে আইস 10 বছর তৈরা মালা নিখোঁজ, তুই কেমনে ফিরাই আনবি তারে? শুনছি ওরে শেষবার করিম মোল্লার মাইয়ার বিয়ার দিন দেখা গিয়েছিল, তারপর তো তারে দেখাই যায় নাই। দাঁড়া, কি কইলি? মালারে শুধু বিয়ের দিনের
আবির্ভাব হতে দেওয়া যায়? হুম, আমি তো তাই শুনছি, কিন্তু আমি কোনোদিন দেখি নাই। চল বাড়িতে ফেরা যায়, আজ মালারে এইখানে পামো। আশিক আরিফের কথা শুনে না বুঝে অজ্ঞতা তার পিছন পিছন হাঁটতে থাকে। তারা বাড়িতে পৌঁছাতেই দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। আর কিছুক্ষণ পরে বদরাত্রি এসে উপস্থিত হলো। বাড়িতে যেন হইচই আরো বেশি পড়ে গেছে। গ্রামে এমন অদ্ভুত ঘটনা ঘটে গেছে, তবু চাচা কেন ময়না আপার বিয়ার গ্রামে দিতাছে বুঝতেছি না। তোর চাষা এসব বিশ্বাস করে না রে ভাই। ময়না আপার কিছু হয়ে যাক, তার আগেই আমাকে কিছু একটা করতে হইব। আরিফ আশিককে ময়নার সাথে সাথে থাকতে বলে। আর খারাপ কিছু টের পেলে আরিফকে কল দিতে বলে সে। আশিক রাজি হয়ে যায়। আরিফ পাগলের মতো বাড়ির এপাশ থেকে ওপাশে ঘোরাঘুরি করে। হঠাৎ মোবাইল ফোন বেজে ওঠে। আশিক কল দিয়েছে। কল রিসিভ করতে আশিক আতঙ্কিতভাবে বলতে থাকে, ময়না আফারে পাওয়া যাচ্ছে না। আরিফ দৌড়ে ছাদে উঠে যায়। সেভাবে যদি কোনো প্রকার তার স্বপ্নটা সত্যি হয়, তাহলে অবশ্যই ময়না আফা ছাদ থেকে লাফ দিতে চাইবে। দাঁড়া আফা, কি করছিস? আরিফ ময়নাকে উদ্দেশ্য করে বলতে থাকে। ময়না প্রায় ছাদের কিনারে পৌঁছে গেছে। দেখেই বোঝা যাচ্ছে ময়না আফার নিজের প্রতি কোনো কন্ট্রোল নেই। আরিফের কথাতে থমকে দাঁড়ায় ময়না। তখন সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে আসে। হঠাৎ অচেনা কণ্ঠে কেউ একজন বলে ওঠে, ময়নারে তুই বাঁচাইতে পারবি না। আরিফ পেছন ঘুরে দেখে সেদিন স্বপ্নে যে মেয়েকে দেখেছিল ঠিক একই রকম দেখতে একটা মেয়ের ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আরিফ খানিকটা ঘাবড়ে গিয়ে দুপা পিছিয়ে যায়। ইতিমধ্যে আরিফের ডাকে ময়না সজ্ঞানে ফিরেছে। ময়না তড়িঘড়ি ছাদের কিনারা হতে নিরাপদ স্থানে সরে যায়। আরিফ ছায়ামূর্তিকে উদ্দেশ্য করে বলতে থাকে, কেডা তুমি, আর কেন করতেছো এমন? ছায়ামূর্তি রাগী কণ্ঠে বলে, আমার লগে খারাপ করছে এই গ্রামবাসী। ও করে আমি শান্তিতে থাকবার দিমু না। এই গ্রামের কোনো বাড়িতে বিয়ার সানাই বাঁচবো না। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার পরিচয় তো দিবা। আমি বিন্দিয়া। বিন্দিয়া শব্দ বলার সাথে সাথে সারা আকাশ কালো হয়ে গেল। যেখানে তারা আর চাঁদের মেলা বসেছিল সেইখানেই ঘন কালো আমাবস্যা দেখা দিল। চারদিক থেকে ঝড়ো হাওয়া আরিফের গায়ে ছোঁয়াতেই শরীরের লোম দাঁড়িয়ে গেল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বারবার। হঠাৎ আরিফ অনুভব করলো কেউ তার ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলল। আরিফ ভয়ে ঘামতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই আরিফের গলা চেপে ধরে কোনো এক অদৃশ্য শক্তি। দম বন্ধ হয়ে আসছে আরিফের। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। বিদ্যুৎ চমকানির আলোতে আরিফ স্পষ্ট দেখতে পেল স্বপ্নে আসা মালা তার সামনে দাঁড়িয়ে, আর সেই তার গলা চেপে ধরেছে। আরিফ অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে বলে ওঠে, মালা তুই আমার চিন্তাছোস না, আমি তোর আরিফ। আরিফের কথা শুনে অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে গেল। অশ্রুসিক্ত নয়নে আরিফের দিকে তাকিয়ে আছে মালা। এতদিন কই আসিলি তুই? জানস তোর বাপ তোর অভাবে পাগল হইয়া গেছে। মালা এখনো অশ্রুসিক্ত নয়নে ঠাই আরিফের দিকে তাকিয়ে আছে। কিছু কইতাছোস না কেন? হঠাৎ ছায়ামূর্তি নিমিষে মালাকে গায়েব করে দিয়ে নিজেও অদৃশ্য হয়ে গেল। আরিফ কি করবে ভেবে পাচ্ছিল না। মালা হুট করে আসলো, আবার হুট করে কোথায় উধাও হয়ে গেল। এটা কি তবে বিন্ধিয়ার অভিশপ্ত আত্মার কোনো কারসাজি? আরিফ ধপ করে ছাদে বসে পড়ল। পেছন থেকে ময়না এসে আরিফকে ধরে নিচে নেমে গেল। ময়না আর আরিফের নিখোঁজ এতক্ষণ পুরো বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তাদের দেখে সবাই যেন দেহে প্রাণ ফিরে পেল। আরিফ সবাইকে সবকিছু খুলে বলে, আর ময়নার বিয়ে স্থগিত করে দেওয়ার কথা বলে। কিন্তু আরিফের কাকা আব্দুল কাদের তো এক কথার মানুষ। তিনি একবার যেহেতু বলেছেন এই বিয়ে হবে তো হবে যে কোনো প্রকারে। আরিফ অনেক মানা করা সত্ত্বেও কাদের মিয়া সবাইকে উদ্দেশ্য করে বলেন যে তার মেয়ের বিয়ে তিনি দিবেন, এবং আজকেই। আরিফের কথাতে মূল্য দেওয়া হয় না, কিন্তু ময়না আবার কোনো ক্ষতি হোক সেটা চায় না আরিফ। ময়না তার বাবারে অনেক বোঝাইল, এবং তার নিজ চোখে দেখা সব বলার পরেও মানাতে পারল না কাদের মিয়াকে। একটু পরে ময়না আপারে অনেক সুন্দর করে বউ সাজিয়ে নিয়ে আসা হলো। আরিফ ময়নার পিছু ছাড়ছিল না। বরপক্ষ চলে এসেছে, সবাই সেদিকে খেয়াল রাখতে ব্যস্ত। বউয়ের ঘরে আরিফকে ঢুকতে দেওয়া হলো না। আরিফের চাচি মুখ ভেঙচিয়ে বলে ওঠে, বেডা মানুষ বউয়ের ঘরে ঢুইকা কি করবা?
তার থাইকা যাও মেহমানদারি করো গিয়ে। আরিফ অনেক চেষ্টার পরেও ময়নার সঙ্গে থাকতে পারল না। একটু পরেই খবর এলো ময়না কাচের চুড়ি দিয়ে জিভ ও গলা কেটে আত্মহত্যা করেছে। আরিফ চুপ করে বসে আছে নদীর তীরে। সে বাঁচাতে পারল না তার প্রিয় ময়না আপারে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি তার গায়ের পাতলা সুতির কাপড়ের গেঞ্জি ভিজিয়ে ফেলেছে। গেঞ্জির দিকে নজর যেতেই আরিফ চমকে ওঠে। দেখে তার গেঞ্জিতে লাল রং দিয়ে কিছু লেখা আছে। হাতের লেখাটা বড়ই চেনা মনে হচ্ছে। একটানে গেঞ্জি গা থেকে খুলে ফেলে সে। গেঞ্জিটা মেলে ধরতেই হকচকিয়ে যায় আরিফ। আরে, এটা তো মালার হাতের লেখা। আরিফের বেশ ভালো মনে আছে, ছোটবেলায় মালা কোনো সমস্যায় পড়লে আরিফকে চিঠির মাধ্যমে বলতো। মুখ দিয়ে বলতে নাকি তার লজ্জা লাগতো। এখনও সেই কচি হাতের ভাঙা ভাঙা লেখা। আরিফ লক্ষ্য করে এটা রং নয়, এটা রক্ত। নিশ্চয়ই কাল রাতে মালা যখন তার গলা চেপে ধরেছিল তখন এই লেখাগুলো লিখে গেছে সে। হয়তো মালা আরিফকে কিছু বলতে যাচ্ছে। আরিফ আবছা আবছা লেখাগুলো পড়তে চেষ্টা করে। আমি মেলা বিপদে আছি, আমারে আর আমার বাপরে বাসা। আমার হদিস আমার বাপের কাছে জিগা। ইতি তোর মালা। চিঠিগুলো পড়ে আরিফের চোখে মুখে আশার ছোঁয়া ফুটে উঠেছে। সেদিন ময়না আপার লাশ দাফন নিয়ে ঝামেলা হয় জনসাধারণের মধ্যে। কেউ কেউ বলেছে আত্মহত্যা করা লাশ দাফন করতে দিব না, আবার কেউ বলেছে ভূতে মেরে রেখে গেছে তাই দাফন করা হবে না। অনেক কথা কাটাকাটির পর কয়েকজন মিলে ময়না আপার মরদেহ কাকার বাড়ির আঙিনায় দাফন করা হয়। সেদিন আরিফ বুঝেছিল কেন বিন্দিয়া অভিশপ্ত হয়েছে। পরদিন বিকালে আশিককে সাথে নিয়ে মালাদের বাড়িতে আসে আরিফ। মামি আসনি, গেটটা খুইলা দাও, খোকন মামার লগে কিছু কথা আছে। জমেলা বানু আরিফের ভেতরে আসতে দেয়। মামা, মালা কোন জায়গায় আছে আপনি দেখেছেন? খোকন মিয়া আরিফের কথা শুনে মাথা নাড়ে, আবার কেমন ভয়ে ভয়ে চোখ মিয়া বাড়ির ফিটার দিকে দিয়ে কাঁদতে থাকে। মামা ভয় পাবেন না, কিচ্ছু হইব না, আমি মালারে ফিরে আনবো যে কোনো মূল্যে। আরিফের কথায় খোকন মিয়ার মুখে হালকা হাসি ফুটে উঠল। মামা, আপনি শেষবার মালারে যেইখানে দেখছেন ওইখানে লইয়া যান আমাগো। এই পাগল মানুষ লইয়া কেমনে যাইবা বাপ? সেসব আমার হাতে সায়রা দেন মামি, আপনি মামার পায়ের শিকল খুইলা দেন। জমেলা বানু আরিফের কথা শুনে অবাক হয়ে যায়। জমেলা বানু একটু ভেবে আরিফের কথায় আশ্বস্ত হয়ে শিকল খুলে দিল। নিজেকে মুক্ত পেয়ে খোকন মিয়া দৌড়ে মিয়া বাড়ির ভিটার দিকে যেতে লাগলো। আরিফ ধরো হেরে, চইলা যাইতাছে তো। ভয় পাবেন না মামি, আপনি বাড়িতে থাকেন। আশিক চল, খোকন মামারে অনুসরণ করা যাক। এই বলে আশিককে সাথে নিয়ে আরিফ খোকন মিয়ার পেছন পেছন ছুটতে থাকে। অনেকক্ষণ ছোটার পর খোকন মিয়া বাড়ির ভিটার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখন সন্ধ্যা হয়ে এসেছে। পশ্চিম আকাশে সূর্য যায় যায় ভাব। মাগরিবের আজান পড়ে গেছে। খোকন মিয়া ধীর গতিতে মিয়া বাড়ির ভিটায় প্রবেশ করে। পেছন পেছন আরিফ এবং আশিকও আছে। ভাই, তুই আমারে মাইরে ছাড়বি। এখানে দিনের বেলাও আসি নাই কোনো দিন, আর সেখানে রাতে আমার কিছু হইলে তুই দায়ী থাকবি। খালা চুপ থাক আর খোকন মামারে অনুসরণ কর। খোকন মিয়া হঠাৎ একটা ইট বাঁধানো পুরনো কবরের পাশে দাঁড়িয়ে যায়। আশিকের ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। আরিফ আড়াল হয়ে দেখতে থাকে কি হতে চলেছে। মালা, মা আমার তুই কোথায়? খোকন মিয়ার কথা শেষ হতেই চারদিকের আবহাওয়া বদলে গেল। ঘন কালো মেঘ সন্ধ্যার রক্তিম আকাশকে কালো করে দিয়ে গেল এক নিমেষে। হঠাৎ কারো উপস্থিতি টের পেল আরিফ এবং আকাশ। আরে, এটা তো মালা। শিকলে বাঁধা অবস্থায় হঠাৎ কোথাও থেকে দৃশ্যমান হলো তার একটু টের পায়নি আরিফ এবং আশিক। আব্বা তুমি এইখানে আইছো কে? ওই তোমার ক্ষতি কইরা দেব, যাও এইখান থেকে পালাই যাও। হঠাৎ ভয়ঙ্কর হাসির শব্দে আকাশ পাতাল উথাল হয়ে যায়। এই শব্দ সেই পুরনো কবর থেকে আসছে। আশিক ভয়ে আরিফের কাঁধে শক্ত করে হাত দিয়ে ধরে রাখল। আরিফ আশিককে সাহস দিয়ে বলল, কিচ্ছু হইব না, ভয় পাইস না। আশিক আরিফের কথায় আর বিশ্বাস করতে পারছিল না। তবুও তার কিছু করার ছিল না। বাধ্য হয়ে আরিফের সঙ্গ দিতে হয় তাকে। মালা ওর বাবার উদ্দেশ্যে বলে, বাবজান তুমি এইখান থেকে যাও, ও তোমার ক্ষতি কইরা দেব। কিন্তু খোকন মিয়া এক চুলো নড়ল না। যা হওয়ার দেখা যাবে। সে কিছুতেই তার মেয়েকে রেখে যেতে চাইল না। হঠাৎ আকাশ থেকে একটা বিজলির ঝলকানিতে পুরো মিয়া বাড়ির ভিটা আলোকিত করে ফেলল।
আরিফ এবং আশিক দুজনে স্পষ্ট দেখতে পেল কেউ একজন ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে আছে মালার বাবার সামনে। মুখে তার ভয়ঙ্কর হাসি, অগ্নিশিখার চাহনি। বুঝতে আর বাকি রইল না যে এটা বিন্ধিয়ার অভিশপ্ত আত্মা। হঠাৎ খোকন মিয়ার গলা চেপে ধরে সে। মালা হাত জোর করে বলতে থাকে, আমার বাপজানরে বাইরেন না, আমি তো আপনার সব কথাই শুনি। বিকট আওয়াজে বিন্দিয়ার আত্মা বলে ওঠে, এই মরণের খেলা বন্ধ করাইতে চাস? আজ তোরই আগে মরতে হইব। বিন্দিয়ার ভয়ঙ্কর হাসির আওয়াজে আকাশ বাতাস উতাল পাতাল হয়ে যাচ্ছে। খোকন মিয়ার প্রাণ যায় যায় অবস্থা। আরিফ আশিককে উদ্দেশ্য করে বলে, আর থাকুন যাইব না, খোকন মামার কিছু হওয়ার আগে তারে বাঁচাইতে হইব। ভাই ওর লগে কেমনে লড়বি? মনে জোর রাখ ভাই, সবকিছুই করা সম্ভব। আরিফ ঝোপ থেকে বাইরে বেরিয়ে বিন্দিয়ার উদ্দেশ্যে বলে, থামো এবার, আর কত মাসের প্রাণ চাই তোমার? অনেক তো করেছ, এখন তো থামো। মালার ওর বাপিরে ছাইরা দাও। আরিফের কথা শুনিয়ে বিন্দিয়ার আত্মা গর্জে ওঠে, আমারও তো বাঁচনের শখ আছিল, কিন্তু তোরা আমারে কি বাঁচতে দিয়েছিস? আমারও তো ইচ্ছে ছিল এর লগে বিয়ে হইব, হেই আর আমি এক লগে বাঁচু, কিন্তু তোরা আমার শখ পূরণ করতে দিস নাই, তাই আমি কাউরে বাঁচতে দিব না। আরিফ কিছু বলার আগেই মিয়া বাড়ির ভিটা পুরো অন্ধকার হয়ে যায়। ঝড়ো হাওয়া এদিক সেদিক থেকে বইতে থাকে। আরিফ দাঁড়িয়ে থাকতে পারছে না, বাতাসের ছাপটায় ছিটকে পড়ে এক পাশে। যখন সে চোখ খোলে সে দেখে তার বিছানায় শুয়ে আছে এবং বাড়ির সবাই তার চারদিকে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? আশিক কই? মালার বাপ কই? আরিফের পা হাসি বেগম নিশ্চুপ হয়ে তার ছেলের দিকে তাকিয়ে থাকে। আম্মা চুপ করে আছো কেন? পাশে থেকে আরিফের ছোট কাকা বলে ওঠে, কাল বিয়ান বেলা তোরে মিয়া বাড়ির ভিটা থাইকা বেহুশ অবস্থায় পাইছি। আর আশিক? বলে চুপ হয়ে যায় ছোট কাকা বেল্লাল মিয়া। আশিকের কি হয়েছে হ কাকা? আশিক আর খোকন মিয়া খণ্ড বিখণ্ড লাশ গাছের লগে ঝুলানো অবস্থায় পাইছি। আশিক অনেক ভালো বন্ধু ছিল তার কারণেই আশিক এবং খোকন মিয়ার প্রাণ গেছে। নিজেকে বড় দোষী মনে করে আরিফ। আশিককে যদি জোর না করতাম তাহলে ওই বাইচা থাকতো আমাগোর মাঝে। আরিফ কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে। সারাটা দিন আরিফ বিমর্ষ মুখে বসে থাকে। এখন তার কি করা উচিত বুঝে উঠতে পারছে না সে। কোনো তো উপায় নিশ্চয়ই আছে বিন্দিয়ার আত্মাকে নিঃশেষ করার। আমার এই বিন্দিয়ার সম্পর্কে ভালো মতো জানতে হবে। আরিফ মনে মনে ভাবতে থাকে। আরিফের বাবা মালিক মিয়া আশিক ও খোকন মিয়ার মৃত্যুতে ভেঙে পড়ে। তার নিজের ছেলেও সারাক্ষণ মুখ গম্ভীর করে বসে থাকে। এটাও তার খারাপ লাগে। আরিফ ধীরে ধীরে তার বাবার ঘরের দিকে আসে। আব্বা আসমো ঘরে? আয় বাপ, কিছু কইবি? জি আব্বা, আসলে আমি বিন্দিয়া সম্পর্কে জানতে চাই। কিছু জানা লাগবো না। কাল সকালে তুই আবার তোর ফুপুর বাড়িতে ফিরে যাবি। এই গ্রামে তোর ভালো হইব না। না আব্বা, তোমাকে আর এই গ্রামবাসীগোর বিপদে রেখা আমি যাবো না। দয়া করে আমারে কও কেডা এই বিন্দিয়া? মালিক মিয়া কিছুক্ষণ চুপ করে থেকে আর কোনো উপায় না পেয়ে বলতে শুরু করে। বিন্দিয়া আমার চাচার একমাত্র মাইয়া। ওই ছোটবেলা থাইকাই অনেক সুন্দরী। যেই পুরুষে একবার ওরে দেখতো এই ওর প্রেমে পড়ে যাইতো। এমনি আমাকে গ্রামের করিম মাতব্বরের ছোট্ট পোলা মতিন মিয়া ওর প্রেমে পড়ে। কিন্তু বিন্দিয়া ভালোবাসতো খোকন মিয়ার ছোট ভাই মোহন মিয়ারে। তাগো বিয়াও ঠিক হয়েছিল। আর এই দেখা মতিনের হিংসে হয়, তাই বিন্দিয়ারে বিয়ের দিন গিয়া বলে, বিন্দিয়া তোরে মোহন পাঙ্গা করে যাইতে বলছে, কি যেন গোপন কথা কইব। কি কও মতিন ভাই, আজ তো মোহনের লগে আমার বিয়া, আর ওই ভাঙা ঘরে যাইতে কইব কেন আমারে? তুই যাইয়া দেখে না। বিন্দিয়া মতিনের কথায় বিশ্বাস না কইরা ঠাই বৈশা থাকে। একটুখানি পরে মতিন মিয়া একখানা চিঠি নিয়া আবারও এসে বন্দিয়ার হাতে দেয়। বিন্দিয়া হাতের লেখা দেখা বুঝতে পারে এটা মোহন পাঠাইছে। চিঠিতে বলা হয়েছে, ভাঙ্গা করে আহো, তোমার লগে গোপন কথা আছে, ইতি মোহন। বিন্দিয়া আর দেরি না কইরা ভাঙা ঘরে ঢুকে। সত্যি সেখানে মোহন বিন্দিয়ার লাইগা বৈশা আসছিল। বিন্দিয়া মোহনের কাছে যাইতেই পেছন থাইকা মতিন মিয়া ঘরে ঢুইকা দরজা বন্ধ কইরা দেয়। মতিন ভাই দরজা আটকালেন কেন? দরজা আটকাইছি কারণ আছে। এই বইলা বিন্দিয়ার হাত ধইরা ফেলে।
বিন্দিয়া হাত ছাড়াইতে ব্যস্ত, কিন্তু মোহন কিছু বলতেছে না, এখনো ঠায় এইখানেই বইসা আছে। মোহন, তুমি কিছু কইতেছো না কেন? মতিনটা আমার লোকে এমন করতেছে। মোহন হাসতে থাকে, সাথে মতিন মিয়াও। আমার তো তুমি ভালোবাসো, আর আমার লাইগা হন মতিনের লগে বাসর করবা। বিন্দিয়া মোহনের কথা শুইনা অবাক হইয়া যায়। মতিন মিয়া ইচ্ছামতো তার বাসনা পূরণ করে। মোহন মিয়া ঠায় এইখানেই বৈশা বৈশা সব কিছু দেখে। বিন্দিয়া মেলা কষ্টেও নিজেরে বাঁচাইতে পারল না। সব যখন শেষ, তখন মতিন আর মোহন ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় মোহনের উদ্দেশ্য কইরা মতিন মিয়া বলে, মোহন মিয়া আজির থেকে তোমার সব ঋণ মৌকুব করে দিলাম। বিন্দিয়া বুঝতে পারে সামান্য ঋণের লাইগা নিজের হবু বধূর দেহ যে দান করবার পারে, সে তাকে ভালোবাসতে পারে না। নিজের অর্ণা গলায় জড়াইয়া আত্মহত্যা করে বিন্দিয়া। আরিফ ওর বাবার কথা শুনে অবাক হয়ে যায়। মানুষ কতটা নিজ হলে এমন কাজ করতে পারে। কিন্তু আব্বা, তুমি এগুলা জানলা কেমনে? সেই দিন আমিও ওই বিয়া বাড়িতে ছিলাম। খেলতে খেলতে হঠাৎ কইরাই ভাঙ্গা ঘরের দিকে চোখ যাইতেই সব দেখেছি আমি নিজের চোখে। তখন ছোট আছিলাম, তাই কাউরে কওয়ার সাহস পাইনি। আরিফ বুঝতে পারে বিন্দিয়ার সাথে খুব খারাপ হয়েছে। আব্বা, অহন মতিন মিয়া আর মোহন মিয়া কই আছে? তাকেও খবর পাওয়া যায় না, অহন কই আছে কেউ জানে না। আরিফ ওর বাবার ঘর থেকে বেরিয়ে আসে। সে চিন্তা করে আবারও সে বিন্দিয়ার সাথে দেখা করবে। হয়তো ও প্রতিশোধ নিতে চায়, আর প্রতিশোধ নিলে হয়তো ওর আত্মা মুক্তি পেয়ে যাবে, আর এই মৃত্যুর খেলাও বন্ধ হয়ে যাবে। আরিফ সেই রাতেই গোপন ঘর থেকে বেরিয়ে পড়ে মিয়াবাড়ির ভিটার উদ্দেশ্যে। নির্জন রাত, ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে চারিদিকে। আরিফ পৌঁছে যায় সেই জায়গায় যেখানে বিন্দিয়াকে কবর দিয়েছে। কবর বললে ভুল হবে, সেখানে তার দেহ মাটি চাপা দিয়ে রাখা হয়েছে। আরিফ সেই জায়গায় পা বাড়াতেই হঠাৎ পেছন থেকে কেউ তার হাত ধরে ফেলে। আরিফ চমকে উঠে পেছন ফিরে তাকিয়ে দেখে তার সামনে ভয়ঙ্কর এক চেহারা। আতঙ্কিত হয়ে আরিফ দুপা পিছিয়ে যায়। হালকা আলোয় দেখতে পায় সেই ভয়ঙ্কর মুখটা তার প্রিয় বন্ধু আশিকের। আরিফ আবেগপ্রবণ হয়ে আশিকের দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে। আশিক আরিফের দিকে তাকিয়ে ইশারায় বলতে চাইছে, ওই বিটায় যাস না বন্ধু। কিন্তু আরিফ আশিকের সেই ইশারার ভাষা বুঝল না। আশিক হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আরিফ বুঝতে পারল এটা আশিকের আত্মা ছিল, তাকে হয়তো কিছু বলতে চাইছিল ইশারায়। আরিফ সব কিছু উপেক্ষা করে আবার ভিটার সেই জায়গার দিকে পা বাড়ায়। এতক্ষণ সব কিছু ঠিক ছিল, হালকা মৃদু বাতাস, তারা ভরা জ্যোৎস্না রাত। কিন্তু সব কিছু পাল্টে গেল এক মুহূর্তে যখন আরিফ বিন্দিয়ার কবরের পাশে গেল। কোনো একটা মেয়ের মায়াবী কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসে আরিফের কানে। আকাশ পুরোটাই অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, ভালো করে নিজের হাতটা পর্যন্ত দেখা যাচ্ছিল না। আরিফ এদিক সেদিক সেই কান্নার আওয়াজের উৎস খুঁজতে থাকে। অবশেষে একটা ভাঙা ঘরের কাছে পৌঁছে যায় আরিফ। এইটা কি হেই ঘর যেখানে বিন্দিয়া ফাঁস দিয়ে মরছে? আরিফের স্পন্দন বেড়ে যায়, শরীর থেকে অনবরত ঘাম চলতে থাকে। কাপা কাপা হাতে ভাঙা দরজায় ধাক্কা মারে সে। দরজা টক 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 শব্দ করে খুলে যায়। দরজা খোলা মাত্রই আরিফের মাথার উপর দিয়ে কালো রঙের বাদুর ডানা ঝাপড়ে আকাশে উড়াল দেয়। আরিফ ভয়ে ভয়ে ভিতরে প্রবেশ করে। চারিদিকে অন্ধকার। মোবাইল তো লগে আছে। আরিফ মনে মনে বলে ওঠে। ছোট বাটন মোবাইলটা বের করে অল্প আলোর টর্চটা অন করে দেয় সে। মোবাইলের আলোয় হালকা হালকা দেখা যাচ্ছে। আরিফ মোবাইলের আলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। হঠাৎ হঠাৎ তার মোবাইলের আলোর সামনে এক বিভৎস চেহারা দেখে মোবাইল হাত থেকে পড়ে গেল। আরিফ জোরে জোরে আল্লাহর নাম নিতে চাইছে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। মোবাইল পড়ার সাথে সাথে ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল। আরিফ পাগলের মতো হাত দিয়ে এদিক সেদিক মোবাইল খুঁজতে লাগলো। হঠাৎ অন্ধকারে তার হাতে ভেজা কিছু অনুভব পেল। হঠাৎ আকাশে বিকট শব্দে বজ্রপাত হলো, সাথে বিজলির ঝলকানি। বিজলির আলোতে আরিফ স্পষ্ট দেখতে পেল তার হাতে রক্ত লেগে আছে। আরিফ চিৎকার দিয়ে মরিয়া হয়ে সেই ঘর থেকে বের হওয়ার পথ খুঁজতে লাগলো। দরজা বন্ধ হয়ে গেছে আপনা আপনি। আরিফ চোখ বন্ধ করে বসে রইল এক জায়গায়। হঠাৎ সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আরিফ ধীরে ধীরে চোখ মেলে তাকায়।
চোখ খুলতে দেখে ঘরটা আলোয় ভরে গেছে। তার সামনে এক অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। কে এই মেয়ে? আরিফের মনে বারবার প্রশ্নটা ঘোরপাক খাচ্ছে। আরিফ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, কেডা তুমি? এইখানে কি করতেছ? মেয়েটা আরিফের দিকে তাকিয়ে অবাক করা একগাল হাসি হেসে বলে ওঠে, আমি বিন্দিয়া, যে আজ থাইকা 30 বছর আগে এই ঘরে ফাঁস লাগাইয়া আত্মহত্যা করছি। আমি হেই বিন্দিয়া, যার ভালোবাসার মানুষ তার লগে বেইমানি করছে। হ্যাঁ হ্যাঁ, আমি হেই বিন্দিয়া, যার লগে গ্রামের লোক খারাপ করছে। কিন্তু হেরা তো তাগো ভুল বুঝবার পারছে, তোমার উচিত ওকে ক্ষমা করে দেওয়া। না, হেরা এখনো ভুল বুঝে নাই। তারা ময়নার লগেও এমন করছে। যেই দিন আত্মহত্যা করা মাইগো দাফন করার ব্যবস্থা হইব, সেই দিন আমি ওকে মাফ করুম। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিয়া নিয়া তোমার এত ক্ষোভ কিসের? আমার ইচ্ছে আছিল বিয়া হইব, একটা ঘর হইব, একজন মানুষ হইব। কিন্তু যার লাইকায় এত কিছু করলাম, বাপের লাথি গুতা খাইয়া বিয়ার ব্যবস্থা করলাম, এই তো বেইমানি করলো। আমি এর প্রতিশোধ চাই। ঠিক আছে, আমি কথা দিতেছি, ওকে বিচার আমি করব। ঠিক আছে, যেদিন ওগো বিচার হইব, সেই দিন আমার মৃত্যুর খেলা বন্ধ হইব। মালা কি ক্ষতি করেছে? ওরে তুমি আটকে রাখছো কেন? আমি ভাবছিলাম মালারে বাঁচানোর লাইগা ওর কাকা মোহন আইব, কিন্তু এত বছরেও আইল না। আমার প্রতিশোধ নেওয়াও হইল না। মালারে ফিরাই দাও, আমি কথা দিয়েছি মোহনার মতিনের বিচার হইব। হঠাৎ সেই মায়াবী কান্নার আওয়াজ আবারও ভেসে আসে আরিফের কানে। আরিফ চোখ মেলে দেখে স্বপ্নে দেখা সেই মালা। ও আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। মালার হাত ধরে মিয়াবাড়ি থেকে বের হয় আরিফ। সে রাত কেটে যায়, চারিদিকে সূর্যের কিরণ এসে পড়ছে। হঠাৎ আরিফ এবং মালার সামনে কয়েকজন লোক এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর হামলা করে দুর্বৃত্তরা। আরিফের মাথায় আঘাত করে, মালাকে টানতে টানতে নিয়ে যায়। আরিফ মাটিতে পড়ে যায়। যখন আরিফের চোখ খুলে, তখন সে দেখে একটা নদীর পাড়ে পড়ে আছে। মালা, মালা কই গেল? আরিফের উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে। অনেক কষ্টে উঠে একদিকে দৌড়াতে থাকে আর মালা মালা বলে ডাকতে থাকে। মালাকে খুঁজে না পেয়ে প্রায় পাগল হয়ে যায় আরিফ। দিন শেষে রাত হয়ে যায়, তবুও মালার কোনো খোঁজ মেলে না। আবার সেই জায়গায় ফিরে আসে যেখান থেকে মালাকে নিয়ে গিয়েছিল। এদিক সেদিক তাকাতেই হঠাৎ একটা ছেঁড়া রুমাল দেখে চোখ আটকে যায় আরিফের। দৌড়ে সেই রুমাল উঠিয়ে দেখে তাতে মালা কিছু লিখে গেছে। আরিফ ঝাপসা চোখে চিঠি পড়তে লাগলো। সেখানে পরিষ্কার করে লেখা আছে, আমার পুঁতিগুলোরে অনুসরণ করো। আরিফ যখন মালাকে বিন্দিয়ার কাছ থেকে নিয়ে এসেছিল, তখন ওর গলায় একটা পুঁতির মালা ছিল, যেটা ও ছোটবেলায়ও পরতো। আরিফ খুঁজতে থাকে এদিক সেদিক সেই পুঁতির মালা। অনেক খোঁজার পরেও কোনো পুঁতির দেখা মেলে না তার। হতাশ হয়ে বসে পড়ে নদীর কিনারায়। হঠাৎ কয়েকটি পাখি এক জায়গায় জড়ো হয়ে কি যেন টুকাচ্ছে। আরিফ আগ্রহ নিয়ে সেদিকে তাকাতেই দেখে পাখিগুলো পুঁতিগুলোরে শস্যদানা ভেবে টুকাচ্ছে। আরিফের চোখে মুখে আশার আলো ফুটে ওঠে। দৌড়ে সেখানে গিয়ে দেখে কয়েকটি পুঁতি পড়ে আছে। আরিফ পুঁতিগুলো তুলে নেয়। আর একটু সামনে তাকাতেই দেখে আরও কয়েকটা। এভাবে পুঁতিগুলোকে অনুসরণ করতে করতে পথ চলতে থাকে আরিফ। চলতে চলতে একটা সময় পুঁতিগুলো আর দেখা যায় না। আরিফ বুঝতে পারে এটাই হয়তো সেই জায়গা যেখানে মালাকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু এটা তো আমাগো বাড়ি, এখানে মালারে ধরে আনছে কারা? নিজের বাড়িতেও সাবধানে প্রবেশ করে আরিফ, কিন্তু এখানে তো কেউ নেই। সবাই গেছে ডাকই। আরিফ জোরে জোরে সবাইকে ডাকতে থাকে, কিন্তু সারা শব্দ নেই। আরিফ ঘাবড়ে যায় চারদিকে অন্ধকার দেখে। তাইলে কি আব্বা আমারেও দইরা নিয়ে গেছে ওরা? কিন্তু ওরা কারা? কি শত্রুতা আমার লগে তাদের? আরিফ চারদিকে পাগলের মতো ছুটতে থাকে। কোনো জায়গায় একটা আলামত পায় না সে, যার সাহায্যে মালা ও তার পরিবারের সন্ধান মিলবে। দিন গিয়ে রাত নেমে আসে। আরিফ কোনো উপায় না পেয়ে আবার সেই মিয়াবাড়ির ভিটার উদ্দেশ্যে রওনা হয়। বিন্দিয়ারে কমো দেহি, এর তো মেলা ক্ষমতা, যদি তাগো সন্ধান পাওয়া যায়। আরিফ সোজা বিন্দিয়ার কবরের পাশে আসে, কিন্তু আজ কেমন সবকিছুই নীরব, সবকিছু স্বাভাবিক। কোনো ভয়ঙ্কর কিছু নেই, কোনো অন্ধকার নেই, বরং চাঁদের আলোয় দিনের মতো ঝকঝক করছে। বিন্দিয়া, বিন্দিয়া তুমি কই? তোমার সাহায্য চাই যে আমার। আরিফের কথায় কোনো সাড়া নেই, সবকিছু নীরব।
আরিফ বুঝতে পারছিল না কি করা উচিত এখন তার। দৌড়ে ভাঙা ঘরের মধ্যে ঢুকলো। সেখানেও কোনো ভয়ঙ্কর কিছু নেই। জোরে জোরে বিন্দিয়া বিন্দিয়া বলে ডেকেও কোনো সাড়া পেল না সে। নিরাশায় আবারও ফিরে আসতে হলো তাকে। বিন্দিয়া আদৌ কি আছে? থাকলেও তো আমার কথায় সাড়া দিল না কেন? আরিফ বারান্দায় বসে চোখের পানি ফেলছে তার পরিবার ও মালার কথা ভেবে। হঠাৎ কারো স্পর্শে চমকে ওঠে আরিফ। পেছন ফিরে দেখে সাদা আলখাল্লা পরে কেউ একজন দাঁড়িয়ে আছে তার ঠিক পেছনে। তার চুল এলোমেলো হওয়ায় উঠছে, মুখগুলো চুলে ঢাকা পড়ে গেছে। আরিফ বসা থেকে ধরফড়িয়ে উঠে দাঁড়ায়। কেডা তুমি? মালা নাকি? হ্যাঁ মালাই তো। মালার এমন রূপ দেখে আরিফ ভয় পেয়ে যায়। ভালো কইরা দেখো চিনবার পারো কিনা। আরিফ ভালো মতো তাকে দেখতে লাগলো। নিচের দিকে চোখ যেতেই ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে যায় আরিফের। মাটি থেকে 1 ফুট উপরে শূন্যে ভাসছে মেয়েটা। আরিফ ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। তুমি যেই হও, কিন্তু তুমি মানুষ হতেই পারো না। তুমি ঠিক ধরেছ। এই কথা বলেই হঠাৎ চারদিকে অন্ধকার নেমে আসে। আরিফের চোখের সামনে এক বিশাল আকৃতির বিন্দিয়া দাঁড়িয়ে। বিন্দিয়া তুমি? আমি আজ থাইকা মুক্ত। আমার প্রতিশোধ নেওয়া শেষ। এই বলে বিন্দিয়া ভয়ঙ্করভাবে হাসতে থাকে। তোমার তো প্রতিশোধ নেওয়া শেষ, তাইলে আমার পরিবারও মালারে আয়না দাও, কেউ তাকে অপহরণ করছে। তোমার পরিবার সময় হইলে বাড়িতে চলে আইব, আর মালা তো অহনো আমার জালে বন্দি। মানে কি বলতেছো তুমি? তুমি তো মালারে আমার হাতে উঠাই দিছিলা। বিন্দিয়া আরিফের কথা শুনে আবার হাসতে থাকে। ওটা মালা ছিল, কিন্তু ওর ভিতরে আত্মাটা ছিল আমার। কারণ আমি জানতাম তোমার বাপ আর আমার আসল ধর্ষণকারী মালারে মাইরা ফেলতে চাইব, কারণ মালার কাছে যথেষ্ট প্রমাণ আছে তাকে বিরুদ্ধে। তাই আমার আসল ধর্ষণকারীর কাছে পৌঁছাইতে মালার শরীরে প্রবেশ করি, কিন্তু ওগোর শরীরে এক অদ্ভুত তাবিজ দিয়ে বন্ধ করে দেওয়া। তাই আমি চাইলেও ওগোর কোনো ক্ষতি করতে পারবো না। হেটার লাইকা তোমার মায়ের সাহায্য নিতে হয়েছে আমার। আরিফ বিন্দিয়ার কথা শুনে অবাক হতে থাকে। কিন্তু আমার আব্বা কি করেছে বিষয়টা বুঝতেছি না। তোমার বাপ সেই দিন আমারে ধর্ষণ হইতে দেখছিল, কিন্তু মতিন টাকার লোভ দেখাইয়া তোমার বাপের মুখ বন্ধ রাখছে। কিন্তু আমার বাপ তো তখন ছোট ছিল, সে কেমনে বুঝবে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক? আমি অত কিছু বুঝি না। তোমার বাপ সেই দিন যদি সবাইরে বলতো আসল ঘটনা, তাইলে আবার ধর্ষণকারীরা শাস্তি পাইতো, আর আমি জানাজা পাইতাম। আরিফ বিন্দিয়ার কথা শুনে খানিকটা সময় চুপ হয়ে থাকে। কিন্তু তারা এখন কই আছে? বিন্দিয়া জোরে জোরে হাসতে থাকে। আরিফ হতাশ চোখে তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ কেউ একজন কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে। হঠাৎ আরিফের সামনে থেকে বিন্দিয়ার আত্মা অদৃশ্য হয়ে যায়। আরিফ দৌড়ে উঠানে নেমে আসে। পাশের বাড়ির আবুল চাচা চিৎকার করে আরিফকে ডাকছে। কি হয়েছে চাচা, এমনি ডাকতেছো কেন? এই কথা বলেই আবুল মিয়া অঝরে কাঁদতে থাকে। আহা চাচা, কান্তাছো কে? কি হয়েছে বিষয়টা খুইলা কও। আবুল মিয়া কিছু না বলে আরিফের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গেল। বাড়ির সামনে অনেক মানুষের ভিড় জমে গেছে। আবুল চাচা ভিড় ঠেলে সামনে নিয়ে যায় আরিফকে। আরে চাচা, কি হয়েছে এখানে? হঠাৎ চোখ ভিড়ের মাঝখানে যেতে আরিফ চমকে যায়। তার দুনিয়া ঘুরতে থাকে। পায়ের তলার মাটি সরে যায়। তার পরিবারের সবার লাশ পড়ে আছে সামনে, শুধু তার মায়ের লাশ ব্যতীত। আরিফ অঝরে কাঁদতে থাকে। কে এই ক্ষতি করল তার? হঠাৎ ভিড় থেকে একটু দূরে নজর যেতেই দেখে তার মা নিশ্চুপ হয়ে বসে আছে গাছের গুড়ির উপর, চোখে মুখে চিন্তার ছাপ। কিন্তু তার পরিবারের লোকজন খুন হয়ে এখানে পড়ে আছে, সে বিষয়ে ভ্রুক্ষেপ নেই তার। আরিফ দৌড়ে ওর মার কাছে চলে যায়। আম্মা, এগুলা কেমনে হইল? কেডা আমারে এতিম বানাইলো ক আম্মা? ছেলের উপর কোনো নজরই পড়ল না হাসি বেগমের। আরিফ তার মায়ের কাঁধে ধরে কয়েকবার ধাক্কা দেওয়ায় হঠাৎ সজাগ হন হাসি বেগম। হুঁশে ফিরেই তার চোখের সামনে সবকিছু দেখে আর ঠিক থাকতে পারলেন না তিনি। আরিফ রে, আমার লাইগা তোর বাপের মরণ লাগছে। তোর বাপ চাচা গো আমি মারছি রে, আমি নিজের হাতে মারছি। এ বলেই বেহুশ হয়ে যান হাসি বেগম। আরিফ মায়ের জ্ঞান ফেরাতে ব্যস্ত। তার জানতেই হবে কি করে এসব হলো। তার বাপ, 3 চাচা চাচিরা আর চাচাতো ভাই, মোট 8 জনের খুন। গ্রামের মুখে মুখে রটে গেছে নিমিষেই। আরিফ তার মায়ের জ্ঞান ফিরতেই তাকে জিজ্ঞেস করে। আম্মা, তুমি শান্ত হইয়া কও আমারে কেমনে কি হইল এসব?
আরিফের কথায় হাসি বেগম কিছুক্ষণ চুপ থেকে তার নীরবতা ভেঙে বলতে শুরু করেন। বাপরে, ভোরে তোর বাপের লাইগা চা বানাইয়া নিয়ে আইতেছিলাম, হঠাৎ তোর ছোট কাকির চিল্লানির শব্দে দৌড়ে গেলাম হেরিয়ানে। বাজান গিয়া দেখি মোহন মিয়া আর মতিন মিয়া একখান মায়ারে বাইন্ধা টাইনা হেঁচড়া নিয়ে আইতাছে আমাগো বাড়ির দিকে। আমি দৌড়াই তোর আব্বারে কইলাম মায়াটারে বাঁচাইতে, কিন্তু তোর আব্বা কইল ওই মাইয়া বাইচা থাকলে নাকি আমাগো অনেক ক্ষতি হইব, তাই তোর আব্বা বাধা দেয় নাই। কিন্তু আমি এই অন্যায় সহ্য করতে না পাইরা তাগো বাধা দিতে যাইতে চাই, কিন্তু তোর বাপ আর কাকারা আমারে জোর কইরা ঘরে আটকাইয়া দেয়। অনেক চিল্লা চিল্লিতেও কেউ দরজা খুলে দেয় নাই। বাইরে সবাই কইয়া বলাই করতেছিল মায়াডা বাইচা থাকলে আমাগো সবার কপালে দুঃখ আছে, ওরে মাইরা ফেলতে হইব। এমন সুন্দর মায়া ভরা মুখের একটা মায়ারে ওরা কেন মারতে চায়? আমি অনেক কষ্টে দরজা ভাঙা বাইর হইয়া দেখি মায়াডার গলা কাইটাল হলাইছে, রক্ত দিয়া সারা উঠান ভিজে গেছে। মায়াডা তখনও তাকাইয়া আছে, চোখ থাইকা পানি ঝরতেছে। এই দৃশ্য আমি সহ্য করবার না পাইরা সামনে থাকা দা নিয়ে ওগো দিকে হতেই থাকি। কোনোদিন এত সাহস আসে নাই, কিন্তু আইজ আসছিল। একটা অজানা শক্তি আমার উপরে ভর করতেছিল। আমি চোখের নিমেষেই সবাইটা খুন করে হালাইছি, তোর বাপরেও ছাড় দেয় নাই। কথাগুলো বলে পুনরায় অজ্ঞান হয়ে যায় হাসি বেগম। অনেক বড় আঘাত হয়তো পেয়েছেন তিনি। আরিফ মায়ের কথা শুনে হতবাক হয়ে যায়, এটাও কি সম্ভব? কিন্তু মেয়েটা কে? আর সেই মেয়ে যদি খুন হয়েই থাকে তাহলে তার লাশ কোথায়? আরিফের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হাসি বেগম ঘুমিয়ে পড়েছে। এই ঘুম সেই ঘুম নয়, এই ঘুম আর কোনোদিন ভাঙবে না। অনেক বড় ধাক্কায় দুনিয়ার মায়া ত্যাগ করেন হাসি বেগম। আরিফের মনে প্রশ্নটা রয়েই গেল, কে সেই মেয়েটি? আর সে কিভাবে তার পরিবারের ক্ষতির কারণ হতে পারে, যার জন্য আরিফের পরিবার মেয়েটিকে খুন করতেও পিছুপা হটেনি? সবার লাশ দাফন শেষে নির্বাক আরিফ ঠায় জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন ভাবছে সে। মালার কথা। আচ্ছা, মালা এখন কোথায় আছে? আরিফের মনে ধাক্কা লাগে। তাহলে কি বিন্দিয়া মালাকে ব্যবহার করে তার পরিবার নিঃশেষ করে দিয়েছে? আরিফ ছুটতে থাকে আবার সেই মিয়াবাড়ির ভিটার উদ্দেশ্যে। অনেকক্ষণ হাঁটার পর পৌঁছে যায় সেখানে। দিনের বেলাতেও কেমন গা ছমছমে ভাব, কিন্তু আরিফ ভয় পাচ্ছে না। তার বিন্দিয়াকে জিজ্ঞেস করার আছে, তার পরিবারের লোকদের কেন মারলো। আরিফ পৌঁছে যায় সে ভাঙা ঘরের পাশে। কেউ আছে? বেদিয়া, তুমি কই আহন? তোমার লগে কিছু কথা আছে। হঠাৎ গায়েব আওয়াজ আরিফের কানে ভেসে আসে। কি কি জিগাইবি? তুমি আমার পরিবারের লোককে মারলা কেন? কি করেছে তারা? অনেক বড় ভুল করছে তারা। মালা ভাইবা শেষে আত্মারে গলা কাটতে গেছে। এই বলে হাসতে থাকে বিন্দিয়া। আরিফ বুঝতে পারে সেই মেয়েটি মালার রূপধারী বিন্দিয়া ছিল, আর সে এই ফাঁদে তার মাকে ফেলে তাদের সবাইকে খুন করাইছে। কিন্তু হাসি বেগম এটা বুঝতে পারেনি যে এটা একটা চাল। বিন্দিয়া আবার বলতে থাকে, ধর্ষকদের সাহায্য করেছে তারা। আর তোমার বাপ চাচারা এখন যেই ভিটায় থাকে ওইটা মালার নামে আছে। যেদিন তুমি আর মালা এখানে বড়ই পারতে আইছিলা, ওই দিন আমি মালারে লুকাইয়া রাখছিলাম। ওরে আমার সব কথা কইলাম আর প্রমাণও দেখায়। পরে যখন তোমরা মালার এখান থেকে নিয়ে গেছিলা, তারপর দিন ওর বাপের কাছে সব বইলা দেয়। মালার বাপ নিজের ভাই মোহনের ব্যাপারে এসব ছেড়ে মালার চুপ থাকতে কয়, কিন্তু মালা চুপ থাকে নাই। ওই যখন বড় কাউরে বলতে যাচ্ছিল তখন মোহন আর মতিন মিলা মালারে ধইরা ফেলে। তারা তোমার বাপ মালিক মিয়ারে বলে, মালারে যদি মাইরা ফেলতে পারো তাইলে উত্তরের বাড়িটা তোমার নামে দিয়া দিমু। মালিক মিয়া শুইনা রাজি হইয়া যায়। পরে তোমার চাচা গুনিয়া বুদ্ধি করে এই ভিটায় নিয়ে আসে, মালারে নিয়ে আসে মারবে বলে। আর লোকে জানবে বিন্দিয়ার আত্মা মাইরা ফেলছে মালারে। সেই রাইতে বৃষ্টি হচ্ছিল, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। মাইয়া ডারে টানতে টানতে নিয়ে আসে তারা। ছোট্ট মাইয়া ডারে একজন ধইরা রাখে আর একজন ছুরি নিয়ে আঘাত করতে থাকে। তখন মালারে ওগো হাত থাইকা বাঁচাইছি আমি। ওরা ভয়ে পালাইয়া যায়। সেই দিন থাইকা মালা আমার কাছেই থাকে। আরিফ বিন্দিয়ার কথা শুনে চমকে যায়। কিন্তু মালা এখন কই আছে? বাড়িতে ফিরা যা, মালা তোর লাইগা বৈশা আছে। এ বলে বিন্দিয়ার আত্মা অদৃশ্য হয়ে যায়। আরিফ বুঝতে পারে তার পরিবারের লোকজন লোভে পড়ে কত খারাপ পথ বেছে নিয়েছিল। কিন্তু আরও একটা কথা, তাহলে আশিক এবং মালার বাবা খোকন মিয়ারে কেন খুন করেছে? আরিফ ভাবতে ভাবতে বাড়িতে ফিরে আসে।
ঘরে ঢুকতেই দেখে মালা উল্টো দিক ঘুরে জানলার পাশে দাঁড়িয়ে আছে। আরিফ ধীর পায়ে ঘরে ঢুকে মালার কাঁধে হাত দিল। মালা এতে কোনো রেসপন্স দিল না। আরিফ মালার নাম ধরে ডাকতেই মালা ঘুরে আরিফের দিকে তাকালো। আরিফ তার মুখের দিকে তাকাতেই ভয়ে শিউরে উঠল। এটা কে? আরিফ দেখতে পেল তার সামনে ভয়ঙ্কর এক অবয়ব আরিফের দিকে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখের দিকে তাকিয়ে আরিফ থ হয়ে যায়। আরে এটা তো আরিফের চাচার মেয়ে ময়না আফা। ময়না আফা তুমি? কিন্তু তুমি তো আর দুনিয়ায় নাই, তাহলে কেমনে আমার সামনে দাঁড়িয়ে আছো? আমি এইখানে আইছি শুধু তোরে একখান কথা কওয়ানোর লাইগা। কি কথা ক দেহি? আমি আত্মহত্যা করি নাই ভাই, আমারে মায়েরা ফেলছে হুদা। আমি না রে, এই গ্রামে যেই মাইয়া মরছে কেউ আত্মহত্যা করে নাই, সবাই রে মায়েরা ফেলা হইছে। ময়নার কথা শুনে আরিফ অবাক হয়ে গেছে। এতদিন সে জানতো এই খুনের খেলায় একমাত্র বিন্দিয়া দায়ী, কিন্তু এখন তো দেখছে অন্য কেউ দায়ী। কিন্তু যারা এই কাম করছে তাগো শাস্তি দিছে বিন্দিয়া, তাই আইস থাইকা আমি মুক্ত রে ভাই। কি করেছে এইসব? যেই দিন থাইকা মালা নিখোঁজ হইছে তারপর থাইকা বিন্দিয়া আর মালার প্রতি মানুষের ভয় আর ঘৃণা ঢোকানোর লাইগা তোর বাপে আর আমার বাপের সহ মতিন মিয়া আর মোহন মিয়া মিল্লা এই বুদ্ধি করে, যেই মাইয়ার বিয়া হইতে লাগে তার এই মায়েরা ফেলে আর আত্মহত্যার নামেই চালাই দেয়। আর দোষ দেয় বিন্দিয়া মালারে দিয়া তাগো মায়েরা ফেলছে। মারার পর লোকজনের মুখে রটিয়ে দেয় মালারে তারা সেই দিন দেখা গেছে, কিন্তু না, মালারে কেউ দেখে নাই, মালা তো আসেই নাই। আরিফ বুঝতে পারে সব, তার সব কিছু পানির মতো ভেসে ওঠে। ঠিকই তো, আমার বাপ চাচারা সহ সবাই যখন জানতোই এই গ্রামে কারো বিয়ে হইতে দেয় না বিন্দিয়া, তবুও কেন ময়নাফার বিয়া দেওয়ানোর লাগা চাইছিল? তার মানে তারা জানতো কিছুই হইব না। হ, ঠিক ভাবছোস, কিন্তু ঘটনা হইল উল্টা। সেই দিন সত্যি সত্যি বিন্দিয়া আমারে মাইরা ফেলতে আইছিল, কিন্তু তুই আমারে বাঁচাইছিলি। কিন্তু তারপর লোকজন সন্দেহ করব ভাইবা মতিন মিয়া আর মোহন মিয়া আমারে মাইরা ফেলছে, সবাইরে বিশ্বাস করাইছে বিন্দিয়ার আত্মা মাইরা ফেলছে। আমি আইজ অনেক খুশি, আমার খুনিরা আইজ শাস্তি পাইছে। বলেই ময়নার আত্মা আরিফের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিফ ময়নার দিকে তাকিয়ে আছে, মনে পড়ছে তার সেই শৈশবের স্মৃতিগুলো। ময়নাফা কতই না ভালো একটা মেয়ে ছিল, নামাজ পড়তো, কোরআন পড়তো, তবুও মরার পর মেয়েটি ঠিক মতো জানাজাই পায়নি। আরিফের মনে আছে ময়না আপা তাকে কত ভালোবাসে। ভাই, আমার লাইগা দোয়া করিস, একটা মিলাদ মাহফিলের আয়োজন করিস। ময়নার অবয়বটি নিমিষেই অদৃশ্য হয়ে যায় আরিফের সামনে থেকে। আরিফ এখনও সেদিকেই তাকিয়ে আছে নীরব দৃষ্টিতে। হঠাৎ কারো স্পর্শে হুঁশে ফিরে আরিফ, পেছন ফিরে দেখে মালা দাঁড়িয়ে আছে। মালাকে পেয়ে আরিফ দিশেহারা হয়ে যায়, অনেক ভালোবাসে যে তাকে। মালা আলতো করে আরিফের চোখের কোণে জমে থাকা পানি মুছে দিয়ে বলল, তুই আমারে সেই যে বড়তলায় রাখা গেলি আর ফিরে আইলি না। কত কিছুই না করছি তোরে ফিরে পাইতে। জানিস মালা, আমি যাদের এত ভালোবাসতাম, এত সম্মান করতাম, তারাই কিনা শেষমেশ খুনি পরিচিত হলো। আমরা মাঝে মাঝে যা দেখি কিংবা ভাবি সেগুলো কি সত্যি সত্যি হয়? না রে, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না রে মালা। এই বলে আরিফ কাঁদতে থাকে। মালা আরিফকে আলতো করে বুকে জড়িয়ে নেয়। আরিফ মালার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। কতই না শান্তি মালার কাছে। পরদিন মালা আর আরিফের বিয়ে লোকমুখে রটিয়ে গেছে। আবার নতুন কোনো মরণের খবর পেতে চলেছে তারা। সবাই আরিফ আর মালাকে বাধা দিচ্ছে, লোকে গ্রামে বিয়ের নাম নিও না। কিন্তু কে শুনে কার কথা? আরিফ আর মালার ধুমধামে বিয়ে হবে। দাওয়াত পেয়েছে গ্রামের সব লোকজন। ব্যাপারী বাড়িতে বিয়ের ধুম পড়েছে। আরিফ বর সেজে মালার বাড়িতে যাবে, ওদিকে মালা বউ সেজে বসে আছে আরিফের অপেক্ষায়। কখন আসবে সেই মধুময় সময়? গ্রামের লোকজনের মুখে বিমর্ষতার হাতছানি। এবারও কি তারা আরও একটি বিয়ের কনের মৃত্যুর সাক্ষী হতে চলেছে? পালকি চলেছে হেলে দুলে মিঠু গায়ের পথ ধরে। এই বর এসেছে, বর এসেছে বলে কিছু ছেলে মেয়ে দৌড়ে মালাকে খবর দেয়।
মালা লাজুক চোখে তাকিয়ে দেখছে আরিফের মায়াভরা মুখখানা। কবুল কবুল কবুল, বিয়েটা হয়েই গেল। সবাই অবাক, এতদিন পর এই প্রথম এই গ্রামে কোনো বিয়ে সম্পন্ন হলো। আরিফ মালার দিকে তাকিয়ে আছে এক গভীর স্বপ্ন চোখে এঁকে। মালাও আরিফের দিকে তাকিয়ে আছে লাজুক চাহনিতে। তাদের বাধা দিতে নেই কোনো বিন্দিয়া, নেই কোনো মতিন, নেই কোনো মোহন। বিয়ে তো পবিত্র বাঁধন।